আচ্ছা, ক্লাস 11 একটা নতুন অধ্যায় রৈখিক অসমীকরণ শুরু করছি। ইংরেজি নাম হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটিস। আচ্ছা, অসমীকরণ কেন বলা হচ্ছে? সমীকরণ মানে কি থাকে? একটা ইকুয়াল টু চিহ্ন থাকে, আর অসমীকরণে কি থাকবে? এই লেস দেন, না লেস দেন, এটা ইকুয়াল টু অথবা গ্রেটার দেন ইকুয়ালস টু বা লেস দেন বা গ্রেটার দেন। যদি এই চারটে সিম্বল দেখতে পাই কোনো সমীকরণে, সেই সমীকরণকে অসমীকরণ বলা হবে। ঠিক আছে, সমীকরণটা না, ওটাকে অসমীকরণই বলা হচ্ছে আর কি। তো প্রথমে কিছু অঙ্ক দেখাচ্ছি যে সমীকরণ যেমন কোনো সমাধান করতাম, অসমীকরণ ঠিক একইভাবে সমাধান করতে হবে, কিছু পার্থক্য নেই। যেমন এক উদাহরণ 6 দেখা দিয়ে শুরু করছি আমি। উদাহরণ 6 কী বলেছিল দেখতো? বলেছিল 5x/2 5x/2 -5, আর এটাকে বলেছিল গ্রেটার দ্যান ইকুয়ালস টু 19 - 3x/4, এমনটা আছে না? তো এই অঙ্কটা আমরা যদি ইকুয়াল টু থাকতো কী করে সমাধান করতাম? ওই যেমন করে লসাগু করতাম, কোনাগুনি গুণ করতাম, এক্সের মান বের করতাম, ওটা করতাম। তো একই জিনিস এখানে করব, শুধু ইকুয়ালের জায়গায় গ্রেটার দেন ইকুয়াল আছে। ঠিক আছে, সমাধানটাও গ্রেটার দেন লেস দেন দিয়ে আসবে, তাহলে নিশ্চয়ই কিছু। তো দেখা যাক কী করে করি। পাতি কথা, প্রথমেই একদম লসাগু করে দিচ্ছি। তাহলে এখানে কত দাঁড়াবে? 5x - 10 / 2 গ্রেটার দেন ইকুয়ালস টু 19 - 3x/4। আচ্ছা, 2 2 4 কাটতে পারি, কোনাগুনি গুণ করি, তাহলে 2 ইন্টু এটা গুণ করে দিচ্ছি। ঠিক আছে, 2 ইন্টু এটা গুণ করলে মানে পাতি কথায় তো আমি দুই দিকে 2 দিয়ে গুণ করছি, আর 2 যেহেতু ধনাত্মক সংখ্যা, তাই ইনইকুয়ালিটির চিহ্ন কী হয়? পাল্টাবে না। বুঝতে পারছি সবাই? তাহলে এখানে কত পাবো আমরা? 10x - 20 গ্রেটার দেন ইকুয়ালস টু 19 - 3x। আচ্ছা, 3xটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 13x গ্রেটার দেন ইকুয়ালস টু 20 + 19 করলে 39। তাহলে কি বুঝলাম? এক্সের মানটা গ্রেটার দেন ইকুয়ালস টু কত আসছে? 3। এক্সের মান যদি হচ্ছে 3 বা 3-এর থেকে বড়, তাই তো? তার মানে কি বুঝলাম? সমাধানটা কী হবে? এখানে এক্সের মান 3 বা 3-এর থেকে বড়, মানে নাম্বার লাইন যদি এখানে থাকে আমার, এদিকে -∞, এদিকে ইনফিনিটি, 3, এখানে 0 হয়, এখানে 3 হয়, তাহলে বলছে 3 হবে এবং 3 থেকে যত যেতে পারো, তাই না? তার মানে কি অ্যান্সারটা হচ্ছে আমার, অতএব অ্যান্সার হচ্ছে 3 থেকে ইনফিনিটি। 3 যেহেতু এখানে ইকুয়াল আছে তাই ক্লোজ করলাম, আর ইনফিনিটিকে তো ওপেনই রাখতে হবে। ঠিক আছে, আগের দিন ভালো করে বুঝিয়েছি কনসেপ্টটা, গ্রেটার দেন আর ওপেন আর ক্লোজের ব্যাপারটা। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই আশা করি। তো এই হচ্ছে আমার কাছে প্রথম ধরনের একদম পাতি অঙ্ক। ঠিক আছে, টুকিস না কেউ, এখন টুকতে গেলে আমি চায় পড়ে যাবো, শেষ করতে পারবো না 1 ঘন্টায়। ঠিক আছে, এইবার চলে আসছি একটা, তাহলে এমনি অন্য ধরনের অঙ্ক দেখাই। যেমন হচ্ছে গিয়ে 11 নম্বরটা, এবার দেখ 11 নম্বরটা। এখানে ওটাতে কি সমস্যা আছে ভালো করে বুঝবো। 11 নম্বরটাই, নাম্বার 11 কি বলেছিল দেখ? উপরে আছে x+2, তাই না? আর নিচে আছে কত? x - 5। আচ্ছা, বাড়িতে যখন প্র্যাকটিস করবি চেষ্টা করবি এগুলোকে না দেখে করার প্রথমে, কারণ বুঝাতে যাচ্ছিস এখন, আর ইনস্ট্যান্টলি দেখবি গিয়ে। এমন না যে একদম পরের দিন দেখতে বসার আগে, মানে টিউশন বসার আগে আসলে একটু 1 ঘন্টা আগে বসতে, ওরকম হবে না কিন্তু। ইনস্ট্যান্টলি যদি বসে যাস তাহলে এগুলো হালকা করে মাথায় আছে, প্র্যাকটিস করলি, পরীক্ষার জন্য রেডি হয়ে গেল অলমোস্ট। কিন্তু যদি এখন এগুলো দেখে করিস, তাহলে আর নিজে থেকে না দেখে প্র্যাকটিস করবি, পরীক্ষাটা আবার কবে দিবি? পরীক্ষা তো আর কদিন পর, তাই না? ঠিক আছে, তো এই অঙ্কটাতে কি আছে দেখ, যেমন x - 10 যাই হোক, এটা লেস দেন 0 বলেছে। এবার এইটা করতে গেলে আমাকে সবাই বলবে এটা গুণ করে দিন না ওইদিকে, এটা গুণ করে দিন, তাহলে এক্সের মানটা লেস দেন -2 হয়ে যাবে, অ্যান্সার পেয়ে যাবো। কিন্তু অসমীকরণের মেন নিয়মটা কী ছিল? যে মাইনাস দিয়ে যদি গুণ করি ইনইকুয়ালিটি চিহ্নটা উল্টে যাবে, আর যদি প্লাস দিয়ে গুণ করি, প্লাস কোনো সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে সেটা চিহ্নটা উল্টাবে না। তাহলে বেসিক্যালি যখন আমি এটাকে গুণ করছি এদিকে, তার মানে x - 5টাকে গুণ করছি, তো x - 5টা ধনাত্মক ঋণাত্মক আমি আনবো কী করে? যদিও ধনাত্মক হয় x - 5টা, তাহলে কী হবে? ইনইকুয়ালিটি কোনো চিহ্ন পাল্টাবে না, যেমন মানে শুধু x+2 হয়ে যাবে। কিন্তু যদিও ঋণাত্মক হয়, তো সেই ক্ষেত্রে তো এই চিহ্নটা পাল্টে যাবে গুণ করলে। মানে যদি কোশ্চেন আমাকে সাপোজ বলে দিত যে x > 5, তার মানে কি x - 5টা > 0, যদি এটা বলে দিত, তাহলে আমি চোখ বন্ধ করে পরের লাইনে গুণ করে দিতাম, চিহ্ন পাল্টাতো না। যদি কোশ্চেনে বলতো না এটা লেস দেন 5, তার মানে এটা লেস দেন 0, তাহলে এখন এটা গুণ করতাম, এটা চিহ্নটা পাল্টে যেত। কিন্তু এখানে তো কোশ্চেনে, হ্যাঁ এখানে কিছুই বলেনি তো কোশ্চেন আমাকে। ওরকম না, পাতি কথা হচ্ছে x - 5টা 0 থেকে ছোটো নম্বর জানি না তো, আমি জানি কি জানি না। যখন জানি না তখন কি করা হবে? তখন আমরা উপর নিচে এটাকে দিয়ে গুণ করে দিচ্ছি,
কী লাভ হবে তাতে? এখন মনে হচ্ছে যে কেন কী লাভ হবে তাতে? এই যে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ করলাম, নিচে তাহলে এক্স মাইনাস পাঁচের স্কোয়ার হয়ে গেল না? এবার এটাকে কেউ বলতে পারবে ঋণাত্মক? নিচে যে সংখ্যাটা এবার পাবো সেটাকে কেউ ঋণাত্মক বলতে পারবে? বলতে পারবে না। মানে এইবার যদি গুণ করি তাহলে কি কারো কোনো আবেদন থাকবে না, চিহ্ন পাল্টাবে না একদম। তাহলে এটা হয়ে গেল এবার আমার কাছে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ লেস দেন জিরোই হয়ে গেল। এরপরটা আমাকে নিশ্চয়ই বলার দরকার নেই, কয়েকদিন থেকেই করছি আমরা, তাই না? কি করছি? দুটো ব্রেকিং পয়েন্ট, তাই না? কটা? এই দেখ কী করে করবি, এটা তো এটার ব্রেকিং পয়েন্ট কত, মানে এটাকে মনে মনে ধরে জিরো করে দিবি, ঠিক আছে? তাহলে এক্সের মান কত পেলাম? -2। একইভাবে এটাকে জিরো করলে এক্সের মান কত পাবো? 5 পাবো। মানে পাতি কথা হচ্ছে তোকে এমন এক্সের মান বলতে হবে যেই এক্সের মানগুলো এই দুটো গুণ করার পর জিরোর থেকে ছোটো দেবে তোকে, ঠিক আছে? তো তুই তো এমনি দেখে বলতে পারবি না কোন কোন এক্সের মান নিলে এই দুটো গুণ করার পর জিরোর থেকে ছোটো হবে। তখন কি করা হচ্ছে? এই নিয়মটা অ্যাপ্লাই করা হচ্ছে, পুরো নাম্বার লাইনটাকে কয়েকটা ইন্টারভালে ব্রেক করে দেওয়া হচ্ছে। তো কী করে বুঝবো ব্রেকিং পয়েন্টগুলো কি? ওদেরকে ধরে ধরে জিরো করে দেবো মনে মনে। তাহলে প্রথম ব্রেকিং পয়েন্ট -2, দ্বিতীয়টা 5, কারণ একদম ছোটো থেকে বড়ো আকারে আসবো আমরা। তাহলে প্রথমটা লিখলাম -2, পরেরটা লিখলাম 5। এবার নিয়মটা হচ্ছে যে এইখানের মধ্যে মানে -∞ থেকে -2 এর মধ্যে একটা কোনো বিন্দু নেই। সাপোজ -10, -15, -100 কিছু একটা নেওয়ার পর যেই নিলাম, মনে কর -10ই নিলাম, তো -10 + 2 করলে কত হয়? মাইনাস হয়। আবার -10 -5 করলে কত? মাইনাস। শুধু আমার চিহ্ন দেখতে হবে, চিহ্ন। তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, গুণ করলে প্লাস হয়ে গেল। তো প্লাস হয়ে গেল, তো এখানে প্লাস নে, ঠিক আছে? তারপরে কি করবি? এখান থেকে এখানে বিন্দু নিবি, দেখবি আবার চিহ্নটা কি আসছে। তো দরকার নেই, একটা যদি পেয়ে গিয়ে থাকে পরে অল্টারনেট করতে হয়, মানে প্লাস মাইনাস প্লাস, আরও থাকলে মাইনাস প্লাস চলতে থাকতো, ঠিক আছে? তো এইবার আমার দরকার কি ছিল? নেগেটিভ। তো নেগেটিভ কোথায় পেলাম? -2 5-এর মধ্যে। তাহলে অ্যান্সারটা আমি কী লিখবো? অ্যান্সারটা লিখবো নির্ণয়ের সমাধান হচ্ছে -2 থেকে 5। আচ্ছা, এই দুটোর মধ্যে কোনো পয়েন্টকে কি ইনক্লুড করতে পারবো, মানে ক্লোজ দিতে পারবো ইন্টারভাল? পারবো না, লেস দেন জিরো আছে তো, গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু নেই তো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো এখানে -2টা তো ওপেন হলো, ঠিক আছে? ভালো করে বুঝবো সবাই। 5টাও ওপেনই হবে, নো ডাউট। এখানে সাপোজ ইকুয়াল টু ছিল, সাপোজ, তাহলে কি দুটোতেই ক্লোজ করতাম? কোনটা ক্লোজ করতাম, কোনটা করতাম না? এটা করতাম না। কেন করতাম? যে যেটাই বলছি তার মধ্যে কারণটা বল, কেন করতে পারতাম না ক্লোজ? ভালো করে বুঝবো। যদি ইকুয়াল টু 0 হতো তাহলে এক্সের মানটা -2 বসালে 0 আসছে, নো ডাউট, ঠিক আছে? তাহলে -2টা ইনক্লুড করা যাবে, নো ডাউট। কিন্তু 5 বসালে তো সামথিং বাই 0, আবার নাম্বার 0 একদম বাস্ট হয়ে যাবে। তাহলে 5টাকে ওপেনই রাখতে হবে, 5টাকে ক্লোজ করাই যাবে না, ঠিক আছে? যদি ইকুয়াল টু 0 থাকতো এখানে, আমরা শুধু -2টাকে ইনক্লুড করতাম, 5টাকে করতাম না। একদম ভালো করে স্বচ্ছভাবে ঢুকছে তো মাথার মধ্যে, ঠিক আছে? বুঝতে পারছি? জটিল লাগছে কি এখনো পর্যন্ত? লাগা উচিত না, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, আপাতত বুঝতে পেরেছি। তো একটা অঙ্ক তার নিজের চেষ্টা করে এখন করার, এই যদি কনসেপ্টগুলো থাকে তাহলে দেখ। একদম একদম বসিয়ে দেখবি, দেখ যদি এখানে ইকুয়াল 0 থাকতো তাহলে খুবই স্বাভাবিক, -2 বসিয়ে 0 আসছে। তাহলে -2টা সিদ্ধ করছে মানে নিতে পারবো, ওকে নিতে পারবো মানে ওকে ক্লোজ করে দিলাম। তাহলে ওপেন মানে কি? -2 এখন নাই কিন্তু আমার হিসাবে, কিন্তু যদি ক্লোজ করি মানে -2 এখন চলে এসছে হিসাবে আমার, ঠিক আছে? আচ্ছা, আর 5টাকে আমি কি করে নেবো? 5 যদি বসাই তাহলে সামথিং বাই 0 চলে আসছে, তো সামথিং বাই 0 মানে তো একদম সব কিছু শেষ, তাহলে ওটাকে নেওয়া যাবে না, ঠিক আছে? 13 নাম্বারটা একটু দেখবো সবাই। 13 নাম্বারে দুটো দিয়েছে, তাই না? একই ধরনের দুটো দিয়েছে। আচ্ছা, তো আমি একটু প্রবলেমটা বলি অঙ্কটার, 13 নাম্বারটা, তারপর তোরা করবি না হয়। কী আছে দেখ তো? 2x - 1 দেখতে পাচ্ছি আমি, 5x + 2 লেস দেন না গ্রেটার দেন? কি আছে? গ্রেটার দেন কত আছে? 1/3, এই তো। তাহলে অনেকে কি করবে? কোনাকুনি গুণ করে দেবে, ঠিক আছে? 3টাকে এখানে গুণ করবে, ঠিক আছে, নো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই এইটাকে এখানে গুণ করতে যাবে, এইটা ধনাত্মক ঋণাত্মক কে বলে দিয়েছে আমাকে? চাই পড়ে যাবো, চাই পড়ে যাবো এখন না। তো কী করবো? আগে 1-এর 3টাকে এদিকে নিয়ে আসবো। যেই আমি 1-এর 3টা এদিকে নিয়ে আসলাম, মানে তাহলে 1-এর 3টা এদিকে আসলে বিয়োগ হবে। বিয়োগ করার পর খুবই স্বাভাবিক লসাগু করলাম। লসাগু করার পর আবার এই ধরনের জিনিস একটা কিছু পাবো বিয়োগ করার পর, তাই না?
সামথিং বাই সামথিং কিছু পাবো তো একটা। তাহলে তখন আমি এবার যেমন এই অঙ্কটা যেভাবে করলাম তখন ওই অঙ্কটা ভাবে করবো। বুঝতে পেরেছি? মানে এটা করার আগে একটা আমাকে 1/3 দিকে নিয়ে এসে ক্যালকুলেশন করতে হচ্ছে। তাহলে এখান থেকে একটা হ্যাঁ কিছু একটা হোক না, ওটা বড় ব্যাপার না। হ্যাঁ ওটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে, অবশ্যই স্বাভাবিক। হ্যাঁ কেন এদিকে আনলে তো এইদিকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 থাকবে। আচ্ছা এবার যেটা বলছি আমি শুনে এখান থেকে একটা মান পেলাম, ভালো কথা। আর একটা সমীকরণ দিয়েছে, ওইখানেও একই জিনিস করলাম, ওখান থেকে একটা মান পেলাম, মানে ওর জন্য এরকম কিছু একটা পেলাম, আবার ওর জন্য এরকম কিছু একটা পেলাম। এবার যেহেতু দেখ মাঝখানে বলেছিল এবং, দেখ দুটো মাঝখানে এবং লেখা আছে না, এবং মানে কি জানি আমরা ইন্টারসেকশন, তাহলে দুটোরই আমাকে কমন পয়েন্ট তখন খুঁজতে হবে। সবাই বুঝতে পেরেছি ব্যাপারটা? তো চেষ্টা কর প্রথমে ওইটা রান, মানে প্রথম দুটো রান, তারপর নাহলে এবং মানে কি, এবং মানে তো ইন্টারসেকশন জানি না, অথবা মানে ইউনিয়ন, এবং মানে ইন্টারসেকশন। তো ইন্টারসেকশন মানেটা কী ছিল, দুটোরই কমন পয়েন্ট নিতে হবে, তাহলে কমন পয়েন্টটা খুঁজবো। তো কমন পয়েন্টের পার্টটা না হয় আমি করাবো, আগে তোরা এই দুটোরই আমাকে সমীকরণটা বের করে দে, প্রথমটার কী আসছে দ্বিতীয়টার কী আসছে, তাড়াতাড়ি কর, একদম দেরি করবি না। আচ্ছা তাহলে প্রথমটার অ্যান্সার কী ছিল একটু বল আমাকে, প্রথমটার কী ছিল? -∞ থেকে -2/5, আর এটা ইনক্লুড ছিল না, আর ইউনিয়ন ছিল 5 থেকে ∞। আচ্ছা আর এইটার দ্বিতীয়টা অ্যান্সার পেলাম, এটা আমি কী করে বুঝালাম, কী হলো না হলো। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাকে জানতে হবে, আমাকে দুটোরই কমন নিতে হবে। তো কমন নিতে গেলে ভালো করে সবাই বুঝবো ব্যাপারটা, ঠিক আছে? দেখবো এই যে নাম্বার লাইন ড্র করছি, ঠিক আছে, -∞। আচ্ছা এবার একটা জিনিস তো কনফার্ম যে -1/2 আর -1/4 এর মধ্যে -1/2 ছোটো, এই তো এক্সপ্লেন করেছি না, বুঝতে পারলে হবে, এক্সপ্লেন করে দিয়েছি। এবার এই যে -2/5 সে কোথায় ঢুকবে, সে ওদের মাঝখানে ঢুকবে না এখানে ঢুকবে না এখানে ঢুকবে, এটা কনফার্ম করতে হবে আগে, ঠিক আছে? তো আচ্ছা -1/2 আগে লিখে দিচ্ছি, -1/2 -1/4, আর লাস্টে এখানে কোথাও 5 লিখে দিচ্ছি, ঠিক আছে? এইবার আমাকে ভাবতে হবে যে এই যে বিন্দুটা আমি লিখেছি -2/5, আচ্ছা -2/5 মানে কত, -0.4, তাই তো? এবার আর 1/2 মানে কত, 0.5, তাহলে 0.5 বড় না 0.4 বড়? 0.5 বড়। যেই মাইনাস দিয়ে গুণ করলাম তাহলে খুবই স্বাভাবিক উল্টে গেল এটা, তাহলে কে বড়, তাহলে কে বড় হলো, 0.5টা ছোট হলো, তার মানে 0.4টা বড়, তার মানে -2/5টা বড়, তার মানে ও কোথায় আসবে, যে দুজনের মাঝখানে আসবে। তাহলে 1/4 মানে তারপর 0.25, বলছি -1/2 আর -2/5, -1/2 মানে কত, 0.5, 2/5 মানে 0.4, ঠিক আছে? তো 0.5 আর 0.4, 0.5 বড়, কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে আবার এ বড় হয়ে গেল, তার মানে কি এখানে আছে -1/2, তাহলে এর এদিকে থাকবে, ডান দিকে থাকবে, আর এটা তো আবার 0.25, তার মানে এর থেকে তো এটা ছোটই হবে, তাই তো? বুঝতে পেরেছি তো, বুঝতে পারলাম তো, ডান, ঠিক আছে। তাহলে এখানে ক্লিয়ার হচ্ছে তো, তাহলে এখানে -2/5 ক্লিয়ার হচ্ছে কি না ঠিক বুঝতে পারছি না মুখ দেখে, ঠিক আছে? আচ্ছা প্রথমটার কি ছিল, -∞ থেকে 2/5, -2/5টা ওপেন ছিল, তাহলে -∞ এখানে আছে আর -2/5 এখানে আছে, তাহলে অ্যান্সার কোনটা নিব, এটা বুঝতে পারছি। এই যে -∞ থেকে -2/5, কিন্তু এখানে ওপেন মানে -2/5 পয়েন্টটাকে নেওয়া যাবে না, তো ওটা বোঝানোর জন্য এরকম করে ফাঁকা দিয়ে দিতে হয়, একটা বুঝে দিতে হয় যে এখানে ফাঁকা আছে, ঠিক আছে? বুঝতে পারলাম? মানে এখানে বোঝাতে হয় যে এখানে এই বিন্দুটা যেহেতু নিতে পারবো না, এটা ফাঁকা, ঠিক আছে? আচ্ছা আর একটা জিনিস আছে, 5 থেকে ∞, 5টা কিন্তু নেওয়া যাবে বলেছিল, তাহলে 5-এর সময় কি করব, এরকম করে না নিচেই লিখছি এটাকে, এদিকে পুরোটা, ঠিক আছে? এখন ফোন ধরবি না, দেখ এবার এদিকে। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাকে বলেছিল দ্বিতীয়টাতে -∞ থেকে -1/2, তাহলে এই যে -∞ এখানে আর -1/2 কোথায়, এখানে, তাহলে যেহেতু -1/2টা নেওয়া যাবে তাই ওই বিন্দুটাকে নিয়ে দিয়ে করে দিলাম, ঠিক আছে? আর তারপর বলছিল -4 থেকে ওদিকে, তাহলে -1/4 থেকে, তাহলে -1/4 কোথায় আছে, এখানে আছে, -1/4টা হচ্ছে এটা, এখান থেকে পুরোটা, এটা ভুল হলো, এইটাকে আমাকে নীল দিয়ে লেখা উচিত ছিল, -1/4 থেকে এদিকে পুরোটা, এইদিকে হচ্ছে পুরোটা, কিন্তু এই যে বিন্দুটা নেওয়া যাবে না, তো এরকম করে ঘিরে দিলাম, ঠিক আছে? এইবার একটু বুঝি,
কমন কমন, এবার তার মানে কমন মানে কি, যেখানে যেখানে নীল কালো দুটো আছে সেটাই কমন, যেখানে নীল পেন আর কালো পেন দুটোই গেছে সেটাই কমন জায়গা আমার। তাহলে দেখ তো নীল পেন কালো পেন, হ্যাঁ আর এখানেও তো আছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস হাফ, আর তারপরে 5 থেকে ইনফিনিটি। তাহলে অ্যান্সারটা আমি কী লিখবো, অতএব নির্ণয় সমাধান হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস হাফ, মাইনাস হাফটা ইনক্লুডেড, কারণ দেখ মাইনাস হাফ নেওয়া ছিল এই তো, ঠিক আছে। এটা তো ওপেন ইউনিয়ন দিয়ে ওখানে 5টাও ইনক্লুড আছে, 5 থেকে ইনফিনিটি, এই হচ্ছে অ্যান্সার। ও সরি, হ্যাঁ কমনই তো নিলাম তো। এইটা না, প্রথমে ছিল এইটা এটা, তারপরে আসলো এইটা এটা, দুটোরই কমন পয়েন্ট নিচ্ছি। তো কমন পয়েন্ট কী কী আছে, এই জায়গাটা তার সাথে এই জায়গাটা, দুটো জায়গাকে একসাথে কী করে নিব, যোগ কী করে করব, তো যোগ তো ইউনিয়ন দিয়ে করতে হয়, ব্যাস হলো। তাড়াতাড়ি টুকবি না, এখনো ছেড়ে দে নাকি, না টুকবি এই পার্টটা? হয়ে গেল, ঠিক আছে। এরকমই ব্লু পেন কালো পেন দিয়ে কর, পরে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এত সহজটা তোরা বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার বুঝার সময় বুঝে যাচ্ছি, করার সময় মাথাটা ঢুকছে না। যাই না এর কি নাম হচ্ছে মনে হচ্ছে। দেখ এদিকে তাকা, একটাই পার্থক্য ওপেন আর ক্লোজের মধ্যে, একটাই পার্থক্য, আর কিচ্ছু নাই বোঝা। আমাকে কেউ বলল 2, আচ্ছা চল 3 দিলাম, 3 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু 7। তো 7 পয়েন্টটা কী বলছে, নিতে বলছে। তো যখন 7 পয়েন্টটা নিতে বলছে, 7 পয়েন্টের সাথে ক্লোজ থাকবে। 3 পয়েন্টটা নিতে বলেছে কি, ওটা ওপেন থাকবে। হলো, এখন বুঝতে পারলি না? স্যার এবার শুধু একটা জিনিস বলেন, ওই চিহ্নটা কেন দিয়েছেন? ওই যে ওটা নেয়নি, ওই জন্য চিহ্ন। দেখ এখানে -2 নেওয়া, কী বলেছিল, -2 কি ওপেন ছিল না, ওপেন ছিল তো। তো ওপেন আছে মানে কি ওটা নেওয়া যাবে না, কী করে বোঝাবো? এই জন্য বোঝানোর জন্য বুঝিয়েছি যে এইটা না, কিন্তু এই দিক থেকে বাকি এদিকে পুরোটা, মানে ওই বিন্দুটা না, কিন্তু বিন্দুটা ছাড়া এদিকে পুরোটা, ওটা বোঝানোর জন্য ওই চিহ্নটা দেওয়া হয়েছে। আর দেখ এখানে কিন্তু হাফ মাইনাস হাফটা নেওয়া হয়েছিল না, তো যখন নেওয়া হলো তখন এই চিহ্নটা দিলাম আবার, হ্যাঁ ওটা মানে ক্লোজ হয়ে গেল। বুঝতে পারলি? ক্লোজ আর ওপেনের মধ্যে একটাই পার্থক্য, একটা, অনলি একটা। ক্লোজ মানে হচ্ছে গিয়ে ওই বিন্দুটা নেওয়া যাবে, ওপেন মানে হচ্ছে ওই বিন্দুটা নেওয়া যাবে না, ব্যাস। ভিতরে যা কিছু হতে পারে, কিছুই তো না পার্থক্য, এই বুঝতে পারছি না ক্লোজ না ওপেন। তুই বুঝতে পারছিস তো? এই তো গোয়ালের মতো নিয়ে নিয়েছে কলম কানে, এই জন্য তার জন্য। আচ্ছা এরপরে কোনটা বলবো, কিরকম এরকম কেন হচ্ছে, আগে তো এতটা ছিল না, গড়বড় করছে নিচে। হ্যাঁ এরপরে কোনটা বলবো, ও আচ্ছা আমি বলবো না, ঠিক তো, হ্যাঁ। আচ্ছা কিছু হোমওয়ার্ক দিব এখান থেকে, তার আগে চলে আয়, ভালো করে এই জায়গাটা বুঝবি। যে জায়গাটা এখন বলবো সেই জায়গাটা আমি জীবনে 11-12 মুখস্থ রাখতে পারিনি। যে জায়গাটা এখন বলবো সেই জায়গাটা আমি 11-12 কোনোদিন মুখস্থ রাখতে পারতাম না। শুধু বারবার শুধু মুখস্থ করার চেষ্টা করতাম, বারবার ভুলে যেতাম। তো মুখস্থ করলে হবে না, বুদ্ধি দিয়ে মনে রাখতে হবে। আর ওরকম যদি আমি তারপর যখন পড়াতে শুরু করলাম, তখন তো আর আমি বলতে পারি না যে আমি জানি না এগুলো, ঠিক আছে। আমি এমন কিছু এটাকে এমনভাবে মুখস্থ করলাম যা আর জীবনে ভুলছি না, ঠিক আছে। মানে ভুলে গেলেও দেখে বলে দেবো না 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 ওটার মধ্যেই থাকবে। ভালো করে বুঝবো সবাই, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ জায়গা, কাজে লাগে অনেক জায়গাতেই। মুছলাম এগুলো। সবাই একটু পেজ নাম্বার চলে আয়, 328। দেখ আমি যা যা বলে যাচ্ছি ভালো করে দেখে যা। আমাকে যদি কেউ বললো মড এক্স এর মানটা লেস দেন 1, মড মানে কি, হ্যাঁ যেটাই দিব প্লাস করে দেবে। তাহলে এমন কি কি সংখ্যা আছে যাদের মড নেওয়ার পরে তারা 1-এর থেকে ছোট হয়ে যাচ্ছে? -0.5 প্লাস 0.7, তাই তো। প্লাস 0.99, আমার 14 999 বলে যাচ্ছে, তাও ওটাও থাকবে, তাই তো, বুঝতে পারছি। আচ্ছা
এবার -0.999 ওটাও নেওয়া যাবে, -0.01 নেওয়া যাবে। তার মানে পাতিকতা হচ্ছে -1 আর 1-এর মধ্যে যদি আমি রাখি এক্সের মানটা, তাহলে সেই এক্সটাকে মড করলে সেটা 1-এর থেকে ছোট হবে। ডান, একদম ক্লিয়ার। তো আর যদি এখানে ইকুয়াল থাকে তাহলে এখানে ইকুয়াল দিব, আর যদি ইকুয়াল দিতে পারি তখন কি লিখব? ক্লোজ ইন্টারভাল। আর যদি ইকুয়াল না দিতে পারতাম তাহলে ওপেন ইন্টারভাল থাকতো। এইটাই তো পার্থক্য করে বাবা। হ্যাঁ, এটাই বুঝতে পারছি না এতক্ষণ ধরে। তো চল, 1 নাম্বার সূত্র আমাদের বলছে যদি মড এক্সের মানটা এর থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে আমি বলবো যে এক্সের মানটা বিলং করবে -a থেকে a তে। এই যে বোঝানো হলো, ঠিক আছে। তার মানেই আমি বলতে পারবো যে এক্স, আচ্ছা এটা আগে লেখাটা ভুল হলো, আগে এরকম বলি -a <x <a, এটা আগে বললাম। তারপর লাইনে বললাম যে এক্স বিলংস টু -a থেকে a। আর তো অসুবিধা নেই, ওপেন ক্লোজ। এক্সের মানটা এর মধ্যে রাখলে মড এক্সের মানটা 1-এর থেকে ছোট হবে। তুই বল আমাকে, এক্সের মানটা যদি আমি -0.5 দিই তাহলে মড করলে কি সেটা 1-এর থেকে ছোট হচ্ছে? ওই জন্য ওকে নেওয়া হয়েছে। এক্সের মানটা যদি এর থেকে এর মধ্যে রাখি তো সেটাকে মড করার পর 1-এর থেকে ছোট হচ্ছে কি, ওই জন্য নেওয়া হয়েছে। ডান, বুঝতে পেরেছি। এবার টাকা কেন ওর সাথে কথা বলছিস? শেষ করতে পারবো না তো আমি। এবার যদি বলি মড এক্সের মানটা 1-এর থেকে বড়, হ্যাঁ ঠিক বলেছি, খারাপ কিছু বলেনি, হাসিস কেন? 1-এর থেকে বড় যা কিছু নিতে পারি সেটা মড এক্সের মান 1-এর থেকে বড় হবে। রে ও হ্যাঁ, এটা মাইনাস হবে, ঠিক, এটা মাইনাস হবে। আচ্ছা, এইবার আমি যেটা বললো যে মড এক্সের মানটা 1-এর থেকে ছোট, তাহলে 1-এর থেকে বড় চাই আমার, তাহলে 1-এর থেকে বড় যা খুশি মান নেবো না কেন তার মড করলে 1-এর থেকে বড় হবে, এই খুবই স্বাভাবিক। কিন্তু আমি যদি -1-এর থেকে ছোট নিই তার মড করলেও তো 1-এর থেকে বড় হচ্ছে। -7 তার মড করলে কত হয়? 7। তাহলে কি সেটা হলো, নেওয়া যাবে? কি হলো রে, আচ্ছা ঢুকছে না কিছু মাথার মধ্যে? মাথায় ঢুকছে না কিছু? ভাল লাগছে না বলে? 1-এর থেকে বড় হলে তো হচ্ছেই, -1-এর থেকে ছোট হলেও তো হচ্ছে। -15 মড করলে 15, 1-এর থেকে বড়। তাহলে তখন কি বুঝলাম, যদি এমনটা হয় তাহলে আমরা বলবো যে হয় এক্সের মানটা 1-এর থেকে বড়, আচ্ছা প্রথমে এটাই লিখি, হয় এক্সের মানটা -1-এর থেকে ছোট, ইকুয়াল থাকলে ইকুয়াল দেবো, নাহলে দিব না, অসুবিধা নাই। আর না হলে এক্সের মানটা, অথবা লিখে এক্সের মানটা 1-এর থেকে বড়, এই দুটোর মধ্যে কিছু একটা হবে। তার মানে -∞ থেকে -1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি। এটা কেন হলো বুঝলি না? -1 থেকে ছোট একটা মান নেই, যে কোনো মান। হ্যাঁ, তাহলে সেটা কি হচ্ছে, সেটা মড করলে 1-এর থেকে ছোট, 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তো ওটাই তো বলা হচ্ছিল, এমন কোনো মান নেই যেটাকে মড করলে 1-এর থেকে বড় হয়ে যাবে। আসলো তো? তার মানে কি, হয় -∞ থেকে -1 মান রাখবো, নাহলে 1-এর থেকে বড় রাখবো, তাহলে এই মানটা আমার মড এক্সের মানটা 1-এর থেকে বড় হয়ে যাবে। তাহলে এইটাকে আমি সূত্র আকারে লিখছি, 2 নম্বর সূত্র। যদি মড এক্সটা গ্রেটার দ্যান a থাকে তখন বলবো হয় -∞ x -a ইউনিয়ন করে বলবো a x, আচ্ছা এখানে তো অথবা লিখবো, পরের লাইনে আমরা ইউনিয়ন লিখে দেবো, a x ∞, ইমপ্লাই করবে -∞ থেকে -a ইউনিয়ন a থেকে ইনফিনিটি। আশা করছি না অসুবিধা আছে? ডান, ঠিক আছে। নাম্বার 3 বলি, এইবার বলেছি আমি সাপোজ x - a <b। আমি তো এগুলো মনে রাখতে পারতামই না, মুখস্থ করতাম বলে, এইটাকে তো হারগিজ রাখতে পারতাম না, ঠিক আছে। মানে এখনও আমি যদি লেখার চেষ্টা করি এমনি তাহলে ভুল করব, মানে মুখস্থ করে লেখার চেষ্টা করি। এই সূত্রটা এটা থেকে আসবে কি করে, মনে মনে ধরে নে যে x - এটা xই আছে। এই ছেলে, এই সূত্রটা বের করতে চাইছি, হ্যাঁ এদিক ওদিক হয়ে যায়।
চলে যা। আচ্ছা, যেটা বলছিলাম যে এই সূত্রটা বের করার জন্য আমরা 1 নম্বর সূত্রের সাহায্য নিব, ঠিক আছে? তাহলে এখানে এক্স মাইনাস এ আছে, এখানে এক্স আছে, মানে এক্স মাইনাস এটাকে মনে মনে এক্স ধরছি, আর এখানে বি আছে, এখানে এ, তাহলে বিটাকে এ ধরছি। এখানে কি বলেছিল, এক্স এর মানটা মাইনাস এ থেকে এর মধ্যে থাকবে, তাহলে এখানে এক্স এর জায়গাতে কি আছে, এক্স মাইনাস এ আছে, তাহলে এক্স মাইনাস এর মানটা এখানে এর জায়গায় বি আছে, তাহলে নিশ্চয়ই মাইনাস বি থেকে বি এর মধ্যে থাকবে। ডান, বুঝতে পেরেছি? তার মানে তুই এটা যোগ করে দে দুই দিকে, তাহলে এ মাইনাস বি লেস দেন এক্স লেস দেন এ প্লাস, তাহলে এক্স এর মানটা এখান থেকে এখানে থাকবে, তাই না? তাহলে এখানে কি লিখবো, ইমপ্লাইজ দ্যাট দিয়ে এ মাইনাস বি লেস দেন এক্স লেস দেন এ প্লাস বি ইমপ্লাইজ দ্যাট দিয়ে এক্স বিলংস টু এ মাইনাস বি থেকে এ প্লাস বি। এই যে এবার যদি আমি প্রথমে এটা বলে দিতাম মুখস্থ করতে, কজনের মুখস্থ থাকতো? মাইনাস প্লাস কোনটাকে মাইনাস করবো, কোনটাকে প্লাস করবো, এখন তো মনে হচ্ছে খুব সহজে, না না এ মাইনাস বি থেকে এ প্লাস বি, কিন্তু এটা মনে থাকে না। কী হয়ে যাবে, এখানে মাইনাস লিখে দিবি, না এখানে প্লাস করে দিবি, এইসব করবি। কিন্তু দেখ যদি এখান থেকে বের করতে চাই কত সহজে বেরিয়ে যাচ্ছে, একটা মনে থাকলে বাকিগুলো বেরোচ্ছে, বুঝতে পারছি তো? হুম, দিলাম তো মাইনাস, এই তো মাইনাস তো বি, এই তো এখানে তো বি এর জায়গাতে এখানে এ ছিল, এখানে এই জায়গাতে বি আছে তো, তাহলে দেখ এই যে দেখ এক্সটা বলেছিলাম মাইনাস এ থেকে থাকবে, তো এখানে এক্স জায়গাতে কি আছে, এক্স মাইনাস এ আছে, তাহলে এক্স মাইনাস এটা মাইনাস বি থেকে বি মধ্যে থাকবে, ওটার মধ্যে তো করলাম। এক্স এর জায়গাতে এক্স মাইনাস এ আছে, আর বি এর জায়গাতে এ আছে, এর জায়গাতে বি আছে আর কি, তাই না? ওটার সাথে অ্যাপ্লাই করেছি, হয়েছে, বুঝতে পেরেছিস? আচ্ছা 3 নাম্বার, 4 নাম্বার, তাহলে এবার এক্স মাইনাস এ এটা বলে দিই, এটাকেও নিশ্চয়ই এটা থেকে আনবো। প্রথমে কি বলেছিল, প্রথমে বলেছিল হয় এক্স এর মানটা মাইনাস 1 থেকে ছোট হবে, তাহলে এটা আমরা যা বলবো যে এক্স মাইনাস এর মানটা মাইনাস বি এর থেকে ছোট হবে, এটা একটা। অথবা লিখে আমরা বলছি যে এক্স মাইনাস এর মানটা বি এর থেকে বড় হবে, এই দুটোকে নিয়ে আসবে সমাধানটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি, এখান থেকে পাচ্ছি যে এক্স লেস দেন এ মাইনাস বি অথবা এক্স গ্রেটার দেন এ প্লাস বি, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে এ মাইনাস বি ইউনিয়ন লিখে এ প্লাস বি এর থেকে ইনফিনিটি। ডান, বুঝতে পেরেছি? দেখি তাহলে অ্যান্সারগুলো, বুঝতে পারলি না তুই? কেন, কোন জায়গাটা? এটাকে এ ভাব, এটা হবে এ, এটা হবে এ, ঠিক আছে তো? ঠিক আছে, এখানে তোর কী আছে, মড এক্স মাইনাস, তাহলে এক্সের জায়গাটা কত আছে, এক্স মাইনাস এ আছে, আর এর জায়গাটা কত আছে, বি আছে। এই সূত্রটা অ্যাপ্লাই করছি, তাহলে কী বলেছিল, হয় এক্স এর মানটা মাইনাস এর থেকে ছোটো হবে, তার মানে কি এক্স মাইনাস এর মানটা মাইনাস বি এর থেকে ছোটো হবে, অথবা বলেছিল এক্স এর মানটা এর থেকে বড় হবে, তাহলে এক্স মাইনাস এর মানটা বি এর থেকে বড় হবে। এখানে এবার এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে এ মাইনাস বি হয়ে গেল, এখানে আনলাম তো এ প্লাস বি হয়ে গেল। হয় এ মাইনাস বি এর থেকে ছোটো, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে এ মাইনাস বি, না হয় এ প্লাস বি এর থেকে বড়ো, তার মানে এ প্লাস বি এর থেকে ইনফিনিটি। ডান, এবার বুঝতে পেরেছিস? লিখে দিচ্ছি তাহলে। তাহলে এখান থেকে ইমপ্লাই করবে যে মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন এ মাইনাস বি, অথবা লিখে এ লেস দেন এ প্লাস বি লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি, তার মানে ইমপ্লাই করবে মাইনাস ইনফিনিটি থেকে এ মাইনাস বি ইউনিয়ন এ প্লাস বি থেকে ইনফিনিটি। ডান, তো যদি বুঝতে পেরে গিয়ে থাকে সবাই, তাহলে আমি অঙ্কতে চলে যাবো এবার, ঠিক আছে? টুকরিস না এখন, পাইতে ঢুকে নিবি। অবস্থা খারাপ হয়ে গেছে অলরেডি, মুখ চোখ দেখে তো মনে হচ্ছে একদম অবস্থা খারাপ, এই যে অবস্থা খারাপ। হ্যাঁ, ও বুঝতে পেরে গেছি, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ভালো অঙ্ক করাই, মন ঠিক হয়ে যাবে এবার। আচ্ছা 37 নাম্বার আমরা পরীক্ষা চলে এসছে, 37 চলে এসছে। হুম 37 নম্বর পরীক্ষাটা উদাহরণের, পেজ নাম্বার 332 চলে এসছে পরীক্ষায়। হুম, 4 না হলো 2, তো অঙ্কটা সহজেই, বেশি কিছু লিখতেও হবে না, দেখ একবার।
পর অঙ্কটা ভালো করে পড়, ওই কোশ্চেন না পেয়ে লিখে দিবি অঙ্কটা আগে, তারপরে কোশ্চেন পেয়ে নাম্বারটা বসিয়ে দিবি, ঠিক আছে? 37 কি বলেছে দেখ অঙ্কটাতে, বলেছে 1050 লিটারের একটা অ্যাসিড দ্রবণে 40% অ্যাসিড আছে, ঠিক আছে? এবার মানে অ্যাসিড আর জল 6% তাহলে জল আছে, খুবই স্বাভাবিক। এবার বলছে এই অ্যাসিড দ্রবণে জল মেশানো হলো, ঠিক আছে? জল যদি মেশায় তাহলে অ্যাসিডটা কমবে, এবার অ্যাসিডের পরিমাণটা আস্তে আস্তে। তো বলছে এমন কতটা জল মিশাবি যে মানে জলের পরিমাণটা কোথা থেকে কোথার মধ্যে রাখতে হবে যাতে অ্যাসিডের পরিমাণটা 25 থেকে 35-এর মধ্যেই থাকে। কোশ্চেনটা ক্লিয়ার তো? একদম জলের মতো কোশ্চেন ক্লিয়ার হয়ে গেলে এবার কেন দেখে বললাম বলে হ্যাঁ ঠিক আছে। 1050 লিটার ছিল, এখানে অ্যাসিড আছে 40%, এই কথা বলিস না। এবার এটাকে অ্যাসিডটা কমাবো আমি, তো কমাতে জল ঢালবো। হ্যাঁ বাবা, তো জল ঢাললে পুরো দ্রবণটা অ্যাসিডের পরিমাণ কমে গেল না? আগে তুই 400 ml জল ঢেলেছিলি, 400 ml অ্যাসিড 600 ml জল ঢেলেছিলি, তাতে তোর 40% ছিল অ্যাসিডটা। এবার যদি ওতে জল ঢালিস, এবার যখন জলটা ঢালছি 50-50 কেন হবে? দেখা গেল এই অ্যাসিড তো কমে যাবে আরও। এমা আমি জল ঢাললাম 1 লিটার, তাহলে এবার 2 লিটারের মধ্যে মাত্র 400 ml আছে অ্যাসিড, তাহলে অ্যাসিডের পরিমাণটা কমে গেল না জলের তুলনায়? তো কিন্তু এমন মানে আমি কতটা জল ঢালবো যাতে করে অ্যাসিডের পরিমাণটা কত বলেছে 25 থেকে 35-এর মধ্যে থাকবে, তাই তো? 25 কমা হয়ে যাবে না, 35-এর বেশি হওয়া যাবে না। তো এখন আমার কাছে অ্যাসিড আছে কতটা? না অ্যাসিড কতটা আছে? 40%। তো তাহলে 40 সাথে গুণ করবো, তার মানে এই যে করে যেটা আসলো মানে কত আসছে 420, তাই তো? এইটা আছে আমার কাছে এখন অ্যাসিড। কিন্তু এই যে অ্যাসিডের পরিমাণটা সেটা নতুন যে দ্রবণ তৈরি হবে তখন কি হবে, সেটা কমবে, কিন্তু 25-এর থেকে বেশি থাকবে আর 35-এর থেকে কম থাকবে। তাহলে আমি যে নতুন কতটা জল মেশাবো জানি না, তো ধরলাম x লিটার, তাহলে এখন আমার কাছে মোট দ্রবণ কত লিটার হয়ে গেল? 1050 প্লাস x। আশা করছি সবার ক্লিয়ার। আগে 1050 ছিল, এখন জল ঢাললাম x লিটার, তাহলে এখন এতটি আমার কাছে পরিমাণ আছে দ্রবণটার। তো এখন বলেছে এর 25% কত হবে? এটা 25%। এর থেকে কি বলেছে, এই যে পরিমাণটা এর থেকে কি হবে, বড় হবে। এই যে পরিমাণটা এর থেকে বড় হবে, 25% বড় হবে, কিন্তু কার থেকে ছোট হবে? 35% থেকে ছোট। 1050 প্লাস x একে 35 দিয়ে গুণ করলাম, তাহলে এর থেকে ছোট হবে। ব্যাস, এবার ভাষা লিখতো শুধু মনের মতো করে। এবার দেখ এখান থেকে একটা সমীকরণ আসবে, এখান থেকে সমীকরণ আসবে, ওখান থেকে কিছু পাবো একটা, এখান থেকে একটা এক্সের কিছু পাবো, দুটোকে নিয়ে যেটা রেঞ্জ পাল্লা পেলাম ওটাই আনসার। ঠিক আছে? একটু কোনাকুনি গুণ করে ভালো করে করতে হবে, একটু বইয়ের ল্যাঙ্গুয়েজটা কপি করে ভালো করে লিখে নিবি, নতুন করে কিছু বলার নেই অঙ্কটাতে, বাড়িতে গিয়ে করে নিবি, পুরোটা বই থেকে বুঝে নিবি, পুরোটাই। ঠিক আছে? আমি ও বেশি বার মানে কম বলেছে তো, তাহলে এখানে ইকুয়াল টু হবে না, অবশ্যই হবে না। না দুটোতেই হবে, বলেনি তো, বলেছে এর মধ্যে থাকবে, মধ্যে মানে কি সব ওর, হ্যাঁ মানে ওদের মধ্যে থাকতে হবে, মধ্যে মানে দুটো নেওয়া যাবে না তো। ঠিক আছে? বুঝতে পারিস সবাই? বই থেকে টুকুরিস শুধু, আসল জিনিসটা বুঝিয়ে দিলাম, তুই বুঝতে পারিস নি অঙ্কটা? বুঝতে পেরেছিস? আসল জিনিসটাই বুঝিয়ে দিলাম, বাকিটা তাহলে বই থেকে টুকে নিবি ভালো করে এবার। ঠিক আছে? পরীক্ষা চলে এসছে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হয় 2 না হয় 4। আস্তে আস্তে, হ্যাঁ ওটা তো আসছেই, চলে এসছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার একটু চলে আয় তোরা উদাহরণ 43-এ। উদাহরণ 43, হ্যাঁ ওটা চলে এসছে। এইটাই না, এই ধরনের একটা চলে এসছে। কি বলছে আমার হাতে? কি বলছে? হ্যাঁ কত বলেছে, উদাহরণ কত বলেছে বলতো? 43। আচ্ছা কি আছে অঙ্কটা একবার দেখ।
লেখচিত্রের সাহায্য নিয়ে প্রদত্ত রৈখিক সমীকরণগুলিকে সমাধান রৈখিক অসমীকরণগুলিকে সমাধান প্রকাশকে সমাধান অঞ্চল নির্ণয় করো, মানে ওই যে যে জায়গাটা পাবো গ্রাফে ওটাকে সমাধান অঞ্চল বলছে। তো পাতি কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি তিনখানা সমীকরণ দিয়েছে, কত কত আছে বলতো একবার? লেস দেন 40 ইকুয়াল টু আছে নাকি? ইকুয়াল টু আছে তো, হ্যাঁ। তারপরে আছে x প্লাস ওয়াই 11, এটাই তো। আচ্ছা, এবার যদি এখানে লেস দেন না থাকতো তাহলে এটা একটা সমাধান হতো, মানে একটা সরলরেখা সমীকরণ হতো, নো ডাউট। আর তার ছবি কিন্তু রাখতে পারতাম। যদি এখানে লেস দেন ইকুয়াল টু না শুধু ইকুয়াল টু হতো, একটা সরলরেখা আসতো, তার ছবি আঁকতে পারতাম। কিন্তু এই লেস দেনগুলো হয়ে সমস্যায় পড়ে গেছে আপাতত আমরা। তো আমরা কি করব, আগে ধরুন আগে এই অসমীকরণগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করব, ঠিক আছে? তো সবথেকে প্রথম কাজ হচ্ছে আমাদের, প্রথমে আমি ভাষাটা লিখলাম না, শুধু বলে দিচ্ছি। প্রথমে অসমীকরণগুলিকে সমীকরণ আকারে প্রকাশ করে পাই, এই ল্যাঙ্গুয়েজ লিখে দিলাম এখানে, ঠিক আছে? তাহলে কি পেলাম দেখা যাক, 2x প্লাস 5y ইকুয়ালস টু 40, নিশ্চয়ই ক্লিয়ার। আচ্ছা, এইটা এবারে ছবিটা আঁকতে গেলে আমাকে ছেদিতাংশ আকার লাগবে। তো ছেদিতাংশ আকার মানে কি করব, x/20 প্লাস y/8 ইকুয়ালস টু 1, ডান। আরেকটা কি আছে এবার, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 11, তার মানে x/11 প্লাস y/11 ইকুয়ালস টু 1। আর বাকি দুটো হচ্ছে একটা x ইকুয়াল টু 0, একটা y ইকুয়াল টু 0, মানে একটা x অক্ষ একটা y অক্ষ, ঠিক আছে। এরপরে এই জিনিসগুলো বলতে কি আমি একবার ভুল করে দিয়েছিলাম, যে একটা জিনিস বলেনি আর পরীক্ষায় ওটাই দিয়ে দিয়েছে, ব্যাস ছেলেগুলো ছায় পড়ে গেছে। মানে সমীকরণগুলো যদি এই আকারে থাকে তাহলে তো বুঝতেই পারছি ছবি কী করে আঁকতে হবে, পেরে যাবো সেই তাংশ আকার দিয়ে। যদি সমীকরণটা এরকম থাকতো বা ইকুয়াল টু, মানে এখানে যদি ইকুয়াল টুই দিলাম, মানে গ্রেটার দেন ছিল বা লেস দেন ছিল করে সমীকরণ আকারে এরকম দাঁড়ালো, তখন তো এইটাকে আমি এই আকারে আনতেই পারছি না, কারণ এখানে তো ধ্রুবক নাই, ধ্রুবক থাকবে তারপরে তো এই আকারে আনতে পারবো, তাই তো? তখন এই সরলরেখা ছবি কী করে আঁকবো একবার বলেনি পড়ি আমি, ব্যাস ওটা দিয়ে দিয়েছে পরীক্ষায়, ছেলেগুলো করতেই পারলো না, এত মন খারাপ হয়েছিল এবার আমার। কিছুই না, যেই সরলরেখাতে ধ্রুবক থাকে না সেই সরলরেখাটা মূলবিন্দুগামী হয় তো, হ্যাঁ? তাহলে মূলবিন্দুগামী হয়, বুঝলাম। তার মানে কি এই সরলরেখাটা খুবই স্বাভাবিক মূলবিন্দুতে যাবে, তো মূলবিন্দু যাবে, তো এবার ছবিটা হয় এরকম হবে না এরকম হবে না এরকম হবে, কী করে বুঝবো রে বাবা? ঠিক আছে, তাহলে কি করব, এখানে আমি এক্স আর ওয়াইয়ের কিছু মান বের করব। সাপোজ এক্সের মানটা 1 নিলাম, তাহলে ওয়াইয়ের মানটা কিছু একটা আসবে তো। সাপোজ 1,2 হলো একটা বিন্দু, 3,4 হলো একটা বিন্দু, ব্যাস। এবার একটা বিন্দু নিলাম 1,2, একটা বিন্দু নিলাম 3,4, এই দুটো বিন্দুকে যোগ করে মূলবিন্দুর সঙ্গে মিলিয়ে দিলাম, হয়ে গেল সরলরেখার সমীকরণ। দুটো বিন্দু নিব, একটা মূলবিন্দু তো আছে, 3টে বিন্দু নিয়ে ছেড়ে দিলাম ওই সরলরেখার উপরে, মানে হ্যাঁ এক্সের মান 1 নিলি, ওয়াইয়ের মানটা কেস দেখে নিলি, এক্সের মান 2 নিলে ওয়াইয়ের মানটা কেস দেখে নিলি, ওখান থেকেই কিন্তু করে ছবিটা এঁকে পারবো, ঠিক আছে? ঘাবানো কিছু না, পরীক্ষা দিয়ে দিতে পারে, এরকম করে করালাম আর এটা দিয়ে দিল, ব্যাস চাই পড়ে যাবো তখন, ঠিক আছে? এবার দেখ, এবার যখন ছবিটা আঁকবো তখন এক্স আর ওয়াই দেখছি হাইয়েস্ট 11 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ। ও বাবা, এক্সে জায়গায় 20 আছে এখানে, 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা লিখি একটু, 2 4 6 8 10 12 14 16 18 20, 1 3 5 7 9 11। আচ্ছা প্রথমে কি বলেছিল x/20, তার মানে নিশ্চয়ই এটা, ঠিক আছে? 20,0 এক্স অক্ষকে, y/8 তার মানে নিশ্চয়ই এইটা। এবার এই দুটো বিন্দুকে আমরা ধরে টেনে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, সরলরেখাটা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার কথা হচ্ছে আমি তো সরলরেখাটা পেয়েছি, তাই তো? সরলরেখাটা পেয়েছি, কিন্তু আমাকে বলেছিল লেস দেন, তো এবার লেস দেন জায়গাটা হয় এদিকটা হবে আর না হয় এদিকটা হবে, তাই তো? লেস দেন জায়গাটা হয় এদিকটা না এদিকটা হবে, কি করে কনফার্ম করব?
নিয়ম হচ্ছে মূল বিন্দু মানে 0,0 বিন্দুটাকে নেই, তো 0,0 যদি নিই তাহলে 2 × 0 প্লাস 5 × 0 কত আসছে? প্লাস 5 × 0 শূন্যই তো, তো 0 আর ওখানে কত ছিল লেস দেন, তাহলে 0 কি 40-এর থেকে ছোট? অবশ্যই মা, 0 যদি 40-এর থেকে ছোট হয় তার মানে এই সরলরেখাটা মূল বিন্দুকে সিদ্ধ করছে। তো যদি মূল বিন্দুকে সিদ্ধ হয় তার মানে এর দিকটা কোন দিকে থাকবে? মূল বিন্দুর দিকে থাকবে, তাই না? তাহলে এর অ্যারোটা আমরা কোন দিকে দিব? মূল বিন্দুর দিকে দিয়ে দেবো। যদি এখানে পাতি কথা হচ্ছে মানে 95% অঙ্ক এই কনসেপ্টে চলে যাবে, লেস দেন হলে অরিজিনের দিকে, আর যদি গ্রেটার দেন হয় তাহলে অরিজিনের বাইরে। কেন? যদি মনে কর 2x + 5y গ্রেটার দেন 40 থাকতো, তখন কি হতো? তখন 0 + 0, তাই তো? মানে 0 কি 40-এর থেকে ছোট না বড়? ছোট। তার মানে তখন কি এটাকে সিদ্ধ করছে? সিদ্ধ করছে না, তার মানে কি এটা এর এর চিহ্নটা মূল বিন্দুর দিকে না মূল বিন্দুর বাইরে হবে। ডান, সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকটা কি আছে? x/11, তাহলে x/11 মানে এইটাকে নিলাম, y/11 মানে এইটাকে নিলাম, আর এই দুটো বিন্দুকে ধরে টেনে দিলাম। একটা গ্রাফে দুটো করে দেখতে হবে, সেটা তো সব করতে হবে না, এটা মাঝখানে বুঝলাম না কি একটাই? মানে ওই যে দুটো সমীকরণ দিয়েছে, মানে তিনটা সমীকরণ দেয় হ্যাঁ তিনটা একটু আঁকবো। একটা গ্রাফে। হ্যাঁ একটা গ্রাফ, মা আলাদা আলাদা গ্রাফ কেন হবে? ঠিক সবগুলোকে নিয়ে আমার কাছে ছিল। তাহলে দেখ x = 0 মানে x অক্ষ, এই y অক্ষ, কিন্তু বলেছিল গ্রেটার দেন 0, তার মানে এই দিকটার কথা বলছে, তাই না? আর y > 0 মানে উপরের কথা বলছে, তার মানে শুধু এই দিকে থাকবে। কেউ ভাবতে পারে যে কেন স্যার এই দিকটা কেন নিচ্ছি না, এই দিকটা কেন নিচ্ছি না, কারণ কোশ্চেনে বলে দিয়েছিল x আর y ধনাত্মক, মানে শুধু এই জায়গাটায় আলোচনা করতে হবে আমাকে, অন্য জায়গা না। ঠিক আছে? আচ্ছা, এবার এদের দুজনে, আচ্ছা এর চিহ্নটা কোন দিকে? যেহেতু লেস দেন তাই চিহ্নটা কোন দিকে হবে? এদিকে হয়ে যাবে। ঠিক আছে? এই কনসেপ্টটা কিন্তু ভুল, যে লেস দেন থাকলে অরিজিনের দিকে, গ্রেটার দেন অরিজিনের বাইরে। কেন ভুল? 12-এ কোনো দিন বলো, 12-এ কাজে লাগবে এটা আবার, এই চ্যাপ্টারটা ছেড়ে উপরে। ঠিক আছে? হ্যাঁ, এখন আমাদেরকে এই কনসেপ্ট মাথায় ঢুকে নেয় যে লেস দেন থাকলে অরিজিনের দিকে, গ্রেটার দেন থাকলে অরিজিনের বাইরে। ঠিক আছে? আপাতত ঢুকে নে, কাজ চলে যাবে আমাদের, কাজ চলার মতো হয়ে গেছে, কারণ ওর বাইরে দিবে না। আচ্ছা, এইবার কি করবো? আর না হলে যেটা বললাম তো, যে মূল বিন্দু সিদ্ধ করে দেখে নিবি, নিয়মটা বলেই দিয়েছি আমি, মূল বিন্দু সিদ্ধ করে দেখে নিবি, যদি সিদ্ধ করে তাহলে মূল বিন্দুর দিকে, না হলে বাইরে। দুটোরই কমন জায়গা কোনটা পেলাম? এভাবে সেট করতে হবে পরীক্ষায়, আর এটা হচ্ছে আমার নির্ণয় সমাধান অঞ্চল। বুঝতে পারলি সবাই? অসুবিধা হলো কি? আমার সময় পেরিয়ে গেছে? আচ্ছা, আজকে এতটাই থাকুক, অনেক হয়ে গেছে একদম। ওটাই তো তোর সমাধান অঞ্চল। ল্যাঙ্গুয়েজটা বই দেখে, যেগুলো যেগুলো আমি বলেছি ওইগুলো ওখানে ল্যাঙ্গুয়েজ লেখা আছে, এতগুলো লিখতে হবে, ছোটো করে লিখবি না একটু? ঠিক আছে? মানে নিজের ওদের একটু ছোট করে ঠিক আছে, এইবার একটু দেখ, এই যে একটু 44 ছবিটা দেখে নে, 44-এর নাম্বার 44-এর ছবিটা একটু দেখে নে। দেখ ছবিটা একটু কীরকমই না, উপরের দিকে যাচ্ছে, মানে উপর, এটা থামবে না কিন্তু, উপরের দিকে পুরো একদম চলছেই। তো এটাকে বলা হয় অসীমাবদ্ধ, এটাকে বলা হয় সীমাবদ্ধ, এটাকে অসীমাবদ্ধ, দুটোই হতে পারে ছবি। ঠিক আছে? এরকম ছবি, করে এটা বোঝানোর জন্য হ্যাঁ, মানে ওদিকে উপরে আছে, কত লাগবে আর ওরকম উপরে চলতে থাকবে আজীবন। ওর ও তো কোনো দিন দেখাতে পারবে না কতদিন কথা জায়গা শেষ হবে। ঠিক, উপরে চলতেই থাকবে আজীবন ধরে। তো ছাড়, হোমওয়ার্কগুলো নিয়ে নে শুধু আজকে ভালো করে, পরের দিন হোমওয়ার্ক করে আসবি। একটা টাইপ বেঁচে গেল, দুটোই। কি ভাবছিস যে তুই এটা করবো ওটা করবো? মানে দুটোই করতে হবে প্রতিদিন, কিচ্ছু করার নেই। পরীক্ষার জোর, পরীক্ষার সময় এখন কি করবি বাড়িতে? এখনো যদি পড়াশোনা অন্য কিছু করিস তাহলে জীবনে দুঃখ আছে কিন্তু। কি হলো? কি প্রজেক্ট? ওসব প্রজেক্ট করতে হবে না। ভাই বোনদেরকে দিয়ে প্রজেক্ট লিখিয়ে দিবে, এদিকে ওদিকে কাউকে দিয়ে বলবি এক প্লেট বিরিয়ানি খাইয়ে দিব। এখন ওইসব করা যাবে না। এক প্যাকেট বিরিয়ানি লোভ দিলে যে কেউ করিয়ে দেবে, যে কেউ লিখে দেবে প্রজেক্ট, ওকে ধরে লিখে দেবে। দিচ্ছে না, ঘোরার ডিম। চল কর, আমার সময় থাকলে তো আমি টিউশনটি কেন কমাতাম। আচ্ছা কর, হোমওয়ার্ক লিখ। আগে পিছন দিক থেকে আসছি, 338 পেজ।
ঠিক আছে এমসিকিউ কল করে নিবি যখন বলছেই বড় মুখ করে। আরেকটা আছে প্যারা নাই। আচ্ছা এদিকে চলে আয়। সংক্ষিপ্তর 37 38 36 36 37 38, ঠিক আছে। তারপর এদিকে চলে আয় 56 বাপরে অঙ্ক আছে ব্যাপারে। 56, এই যে যেগুলো করালাম ওগুলোর মধ্যেই, ঠিক আছে। 500 লিটার। হ্যাঁ হ্যাঁ 53 52 51 49 49, ঠিক আছে। 51 49, ওই তো উপরে, হ্যাঁ হ্যাঁ 49 51 বলেছি। আচ্ছা এবার এদিকে চলে আয়। এগুলো তো আপাতত পারবি না, পরের দিন বলবো। এইখানে চলে এসে মানে একদম পেজ নাম্বার 323-এ চলে আয়। 4 323 4 উদাহরণ 4, 4-এর পরে 9, 9-এর পরে 14 16। এই এখনো যদি বলিস যে পড়াশোনা করবো না, তাহলে আমার কিছু করার নেই, ফেল করি পরীক্ষায়। ডান্সের জন্য বেশি পড়া চাপ হয়ে গেছে। তো রিফার স্যারকে সব কিছুই পড়তে হবে, কিছু করার নেই, রাত দিন পড়তে হবে। এখন দিনে 6 ঘন্টা বেশি ঘুমানোই যাবে না, আগে টাইম পড়তে হবে, কিছু করার নেই। সারা বছর পড়িস না, এখন তো পড়তেই হবে। উদাহরণ 17, ব্যাস এগুলোই করে আয় পরের দিন, এগুলো প্লাস ওইটা, ঠিক আছে। আমি কারো কোনো বানা শুনবো না, সময় পাইনি। এই সময় না থাকলে আর হবে, আসুক। আর যে এরকম হোমওয়ার্ক করে আসবি না পড়তে, তার সপ্তাহে হোমওয়ার্ক যদি পড়ে না আসিস পড়তেই আসবি না, সবথেকে ভালো কথা। ফালতু এসে